সালাম এবং শুভেচ্ছা সবাইকে। বন্ধুগণ, আজকে মূলত সমসাময়িক যে বিষয়, ইরান ইসরায়েল যে যুদ্ধ, এদিকে আমাদের যে সিটি কর্পোরেশনের নগর ভবন, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ইশরাক হোসেন, তার যে সিটি কর্পোরেশন দখল, এরপরে ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই বিষয়গুলি নিয়ে আমি আমার বিচার বিশ্লেষণ তুলে ধরব। তো শুরুতে যদি আসি, ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ, আপনারা ইতিমধ্যে কম বেশি এই যুদ্ধ সম্পর্কে সবাই অবগত, এবং কিন্তু আমি বলার প্রয়োজন মনে করলাম এই কারণে যে আমাদের বাংলাদেশের যে পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়া এবং তারা যে রিপোর্টগুলি আমাদের সামনে তুলে ধরছে, এখানে বাস্তবতার সঙ্গে আসলে অনেক ফারাক। এবং এরা মূলত হচ্ছে বাংলাদেশের যে একটি পাকিস্তানি ভাবধারা, যে একটি রাজনীতি, এবং তারা যে ধারাটাকে এস্টাবলিশ করতে চাচ্ছে, তারা তাদের মতো করে আপনার সংবাদ প্রচার করছে। যেমন আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন যে একটি নিউজ আছে যে যদি ইসরায়েল ইরানে পারমাণবিক হামলা করে, তাহলে ইরানের পক্ষ হয়ে পাকিস্তান ইসরায়েলে পারমাণবিক হামলা করবে। এই বিষয়টি কি আসলে কতটুকু সত্য? পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী কিংবা পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী কিংবা পাকিস্তানের কোনো সরকার কি বলেছে? আপনি তাদের এই রিপোর্টগুলো দেখতে যাবেন, রিপোর্টের মধ্যে যখন আপনি এই ভিডিওগুলো দেখবেন, দেখার পরে দেখবেন যে আসলে ওই ধরনের কোনো কথাবার্তা নাই। কোথায় কোন একটা সোশ্যাল মিডিয়া থেকে কি মন্তব্য করেছে, সেটাকে এই করে এরা হেডিং করে বোঝানোর চেষ্টা করছে যে পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানের পাশে আছে, খুব সাহসী বীর, এবং আমাদের বাংলাদেশে যে পাকিস্তানের প্রতি যে একটি দরদ, মূলত সেটাকে তারা এস্টাবলিশ করতে চাচ্ছে। অথচ বাস্তবতা হচ্ছে পাকিস্তানি একমাত্র ইরানের যে সমস্ত দেশের সাথে ইরানের আপনার স্থলপথে যে সীমান্ত আছে, তার মধ্যে পাকিস্তান একটি। পাকিস্তান আছে, এরপরে ইরাকের অনেক অংশ আছে, কিন্তু যেখানে ইরাক ইরানকে সরাসরি সহায়তা করছে, এবং ইরাকের যে আপনার সাধারণ যে জনগণ, তারা আমেরিকার যে দূতাবাস ইরাকে অবস্থিত, সেটিকে ঘিরে তারা প্রতিবাদ করছে। অথচ একমাত্র মুসলিম দেশ হিসেবে পাকিস্তান ইরানের সঙ্গে তাদের যে আকাশপথ, এই আকাশপথের যোগাযোগ তারা বিচ্ছিন্ন করেছে ইতিমধ্যে। এরপরে স্থলপথে সকল ধরনের যোগাযোগ ইরানের সঙ্গে বিচ্ছিন্ন করে ফেলেছে। তো এই হচ্ছে আমাদের মুসলিম দেশ পাকিস্তানের কাজ। অথচ আমাদের বাংলাদেশে তারা কিভাবে প্রচার করছে, এই আবালগুলো আসলে, মানে এই সাংবাদিকেরা আসলে কি হিজবুতি না জঙ্গি, না আসলে এরা রাজাকারের বাচ্চা? আমার এটা সন্দেহ আছে। কারণটা হচ্ছে পাকিস্তানে ইতিমধ্যে হচ্ছে আপনার আমেরিকার যে প্রেসক্রিপশনে যে সরকার, সেই সরকার পরিচালিত হচ্ছে, আমাদের বাংলাদেশেও তাই। তো সেই জায়গাটায় পাকিস্তান সরাসরি ইরানের পক্ষ অবস্থান নিয়েছে, ইরানের পক্ষে পারমাণবিক বোমা ইসরায়েলে নিক্ষেপ করবে। এই যে নিউজগুলো বলে জনগণকে যে একটি বিভ্রান্ত করা, একটি যুদ্ধ যেখানে মানুষ মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে, ইরানের ক্ষয়ক্ষতি হচ্ছে, সেখানেও এরা এই নিউজ করে আমাদের বাংলাদেশে একটি মানে পাকিস্তানপন্থী একটি ভাবধারা তারা প্রকাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। এটা একটা বিষয় গেল। সব থেকে অবাক করা একটি বিষয় হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখবেন, ইসরায়েলের সাথে আমাদের বাংলাদেশের কিন্তু কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। অথচ ইরানের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক যেমন আছে, পাশাপাশি ইরান একটি মুসলিম কান্ট্রি, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি। এরপরে ইরানের সঙ্গে আমাদের কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য, বিশেষ করে এই যে জাফরান, এরপরে হচ্ছে আপনার লাইমস্টোন সহ অনেক ইরানে, এমনকি ইরানের যে জ্বালানি তেল, সেই জ্বালানি তেলটাও কিন্তু আমরা পাই, ঘুরে পাই। ইরান আপনার ভারতে পাঠায়, ভারত সেটাকে প্রক্রিয়াজাত করে রিফাইন করে দেন আমাদের কাছে আবার বিক্রি করে। তো সবথেকে বড় বিষয় হচ্ছে, ইরানের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য থাকার পরও আমাদের বর্তমান যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মুসলিম কান্ট্রি হওয়ার পরও
এই যে আমাদের বাংলাদেশে হেফাজত ইসলাম, জামাত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারপরে হচ্ছে যে খেলাফত প্রতিষ্ঠা যারা করতে চায়, হিজবুত তাহরির, তো এই ধরনের যে ইসলামিক যে সংগঠনগুলি আছে, যারা কথায় কথায় পাকিস্তান ভারত হলে তখন ভারত হিন্দু একটি দেশ, তার বিপক্ষে চলে যায়, পাকিস্তানের পক্ষে চলে যায়, এরা কিন্তু কেউ এখন আর কোনো কথা বলছে না। পাশাপাশি আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের সরকার থেকে যে ইরানের পক্ষে যে একটি বিবৃতি দিবে, ইসরায়েলের বিপক্ষে যে একটি বিবৃতি দিবে, সেটা কিন্তু এখন পর্যন্ত হয় নাই। তাহলে আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে দাবি করছি, মুসলিম দেশ হিসেবে দাবি করছি, এরপরে হচ্ছে এখন আমাদের বাংলাদেশে যারা ডানপন্থী রাজনীতি করেন, এই হেফাজত ইসলাম সহ অন্যান্য যে ইসলামিক যে দলগুলো আছে, তারা যে দাবি করেন তারা ইসলাম ধর্ম, মুসলিম দেশের রক্ষা কবচ, তারা এদের কিন্তু কোনো টু শব্দ নেই। তো সব থেকে মজার বিষয় হচ্ছে, মজা সঠিক না, এটা দুর্ভাগ্যজনক একটি বিষয় হচ্ছে, আমাদের বর্তমান যে সরকার সেটি কিন্তু মেটিকুলাস যে ডিজাইন পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা এবং অন্যান্য জাতিসংঘ, তাদের মাধ্যমে এই সরকার একটি সশস্ত্র একটি আন্দোলনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সরকারকে সরিয়ে এই সরকার ক্ষমতা দখল করেছে এবং পশ্চিমা বিশ্বের যে এজেন্ডা সেগুলোই বাস্তবায়ন করার চেষ্টা করছে। আপনারা জানেন, মার্কিন যে উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডোনাল্ড লু, তিনি পাকিস্তানে যেমন ইমরান খানের যে শাসন সেটিকে তিনি নৎসাৎ করে দিয়ে ইমরান খানকে জেলে দিয়ে, সেইখানেও কিন্তু আমেরিকার এই ডিপ স্টেটের সেই ভূমিকাগুলো আছে এখনো। তো পাকিস্তানেও যেভাবে আমেরিকার সমর্থনপন্থী একটি সরকার বর্তমানে তারা ক্ষমতাসীন আছে, বাংলাদেশেও একই অবস্থা। তো সেই ক্ষেত্রে আমেরিকা যেহেতু ইসরায়েলের পক্ষে, তাই আমেরিকাকে খুশি করতে আমাদের বাংলাদেশের যে সরকার, পাকিস্তানের যে সরকার, এরা কিন্তু সরাসরি আপনার ইরানের পক্ষে কেউ কিন্তু দাঁড়ানোর কোনো সুযোগ এদের নাই এবং এরা কখনো দাঁড়াবে না। অথচ এই বিষয়ে আমাদের যারা ইসলামপন্থী যারা আছে, কারো কোনো দেখবেন কোনো প্রতিবাদ নেই, রাস্তাঘাটে তারা কেউ প্রতিবাদ করছে না, মিছিল করছে না, সভা সমাবেশ করছে না। কিন্তু আমাদের যে কিছু মিডিয়া, এরা এদের মতো করে নিউজ করার চেষ্টা করছে যে অনেক কিছু করে ফেলছে। আরেকটি বিষয় হচ্ছে, যদি ইরানের ক্ষয়ক্ষতির যে বিষয়টি যদি আমরা আসি, ইরান এবং ইসরায়েলে যে পরিমাণ হামলা ইরান করছে, ইসরায়েল আসলে কখনো কল্পনা করেনি যে এইভাবে তারা হামলার শিকার হবে। আয়রন ডোম এবং আমেরিকার যে উন্নত যে প্রযুক্তিগুলো, সেগুলোকে ভেদ করে ইসরায়েলের ভূখণ্ডে এইভাবে বিল্ডিং গড়িয়ে দিবে, সেটা ওরা আশা করেনি। কিন্তু বাস্তব অর্থ হচ্ছে ইরানের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সেটা ইসরায়েলের তুলনায় অনেক অনেক গুণ বেশি। এটা আমাদের মিডিয়াগুলো আড়াল করে যাচ্ছে। যেমন ইরানে বিশেষ করে যদি ইরানে দেখবেন আপনার যে সেনাবাহিনী আছে, সেনাবাহিনী যে উচ্চপদস্থ যে কর্মকর্তা, তারা নিহত হচ্ছে। এরপরে পরমাণু যে বিশেষজ্ঞ যারা আছে, পরমাণু বিজ্ঞানী, ইতিমধ্যে বেশ কয়েকজন উচ্চপদস্থ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এবং ইরানের যে পারমাণবিক যে কর্মসূচি, যে স্থাপনা এবং অন্যান্য যে বিমান ঘাঁটি বলেন, ধরতে গেলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিকল করে ফেলছে ইসরায়েল। তো এই ক্ষয়ক্ষতি যদি আমরা চিন্তা করি, সেটা কিন্তু ইসরায়েলের তুলনায় অনেক অনেক গুণ বেশি। কারণ ইসরায়েলে তাদের যে সেনাবাহিনী বলেন, অন্যান্য বাহিনী বলেন, কিংবা তাদের সরকারি যে স্থাপনা আছে, বিমান ঘাঁটি আছে এবং অন্যান্য যে যুদ্ধ পরিচালনার যে ঘাঁটিগুলো আছে, সেই সব জায়গায় কিন্তু আসলে ওইভাবে হামলা হয়নি। তো একটি আবাসিক ভবন আপনার নিমেষে ধ্বংস হয়ে যাওয়া, আর একটি সামরিক ঘাঁটি ধ্বংস হওয়া, পারমাণবিক যে কর্মসূচি চলে সেই ঘাঁটি ধ্বংস হওয়া, এটা কিন্তু এক জিনিস না। একটি সাধারণ মানুষ মারা যাওয়া আর সেনাবাহিনীর একটি উচ্চ পদস্থ দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা প্রধান কেউ কিংবা পরমাণু একজন বিজ্ঞানী মারা যাওয়া, সেই বিষয়গুলো কিন্তু এক না। দীর্ঘমেয়াদে ইরানকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। মূলত এটা আমেরিকার যে একটি পরিকল্পনা ছিল যে ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে নিরস্ত্রীকরণ,
সেই কাজের অংশ হিসেবেই কিন্তু দীর্ঘমেয়াদে এই হামলাটা করা হচ্ছে এবং মূলত ইরানের যে উত্থান সেই উত্থানটাকে আপনার 20 বছরের জন্য হলেও পিছে চলে যাবে এই একটি কারণে। তো সেখানে ইরান তারা তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে এবং ইরান হয়তো আরো ভালো করতে পারত, কিন্তু আমাদের মুসলিম যে বিশ্ব, বিশেষ করে ইরানের সঙ্গে যাদের যে স্থল যে সীমান্ত আছে, ইরানকে স্থল সীমান্ত দিয়ে আসলে অ্যাটাক করা ওইভাবে সম্ভব না, কারণ ইসরায়েল এবং ইরান এদের দূরত্ব কিন্তু অনেক। মাঝে আপনার ইরাক আছে, জর্দান আছে, আরো বেশ কয়েকটি ইসলামিক যে দেশ, মুসলিম কান্ট্রি, তারা কিন্তু মাঝে আছে। তো এটা যেমন একটি বিষয়। এরপরে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বিশেষ করে ধনী যে রাষ্ট্রগুলো মুসলিম, সৌদি আরব, আপনার তুরস্ক, কাতার, দুবাই, এরা শুধু বক্তব্য বিবৃতির মধ্যে আছে, কিন্তু সরাসরি কেউ কিন্তু কোনো প্রযুক্তিগত সহায়তা বলেন, আর্থিক সহায়তা বলেন কিংবা অন্য কোনো সহায়তা কিন্তু এখন পর্যন্ত ইরানকে কেউ করে নাই। শুধুমাত্র যতটুকু আমার কাছে তথ্য আছে যে চায়না এবং রাশিয়া, বিশেষ করে চায়না ক্ষেপণাস্ত্রের যে যন্ত্রাংশ, এরপরে হচ্ছে কাঁচামাল ক্ষেপণাস্ত্র তৈরি করার, ব্যালিস্টিক মিসাইল এবং মিসাইল তৈরির যে কাঁচামালগুলো, সেগুলো চায়না সরবরাহ করছে এবং চায়না বরাবরই সরবরাহ করে এগুলো। তাদের বড় দেশ, তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে এবং এটা খুব গোপন থাকে, এটা মিডিয়ায় ওইভাবে আসে না এবং এরা কখনো স্বীকারও করে না। আমেরিকাও যেমন স্বীকার করে না, চায়না, রাশিয়া এরাও স্বীকার করে না, বাট এই দুটি দেশ ইরানকে সহায়তা করছে। তো এইটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ। অন্যদিকে আমাদের বাংলাদেশের যদি একটি বিষয় নিয়ে আসি, যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আপনার স্বঘোষিত মেয়র ইশরাক হোসেন, তিনি সিটি কর্পোরেশনের চেয়ার দখল করে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন, অফিস করছেন। তো আসলে বাংলাদেশে যে একটি সরকার আছে, এটা আসলে আমার কাছে মানে বোধগম্য মনে হচ্ছে না। যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় থাকে, স্থানীয় সরকারের উপদেষ্টা থাকে, সচিব থাকে, সিটি কর্পোরেশন যদি নির্বাহী থাকে, এগুলো তো আসলে রাষ্ট্রীয় সম্পদ। একটি রাষ্ট্রীয় সম্পদ ইশরাক হোসেন তিনি মব তৈরির মাধ্যমে কিভাবে তিনি চেয়ারে বসে যান? তার যদি কোনো দাবি দেওয়া থাকে, সেগুলো রাজপথে তিনি সরকারের সঙ্গে কিংবা আনুষ্ঠানিকভাবে সরকারের সঙ্গে মিটিং করে তাদের সাথে একটি আলাপ আলোচনা সিদ্ধান্ত করে অফিসিয়ালি তো আসতে হবে। তার তো কোনো অফিসিয়ালি কোনো পেপারস নেই যে তিনি মেয়র, কারণ তাকে মেয়রের চেয়ারে বসতে গেলে শপথ পড়তে হবে। তাকে শপথ কে পড়িয়েছে? অথচ যা খুশি তাই চলছে। যদিও আমি ইশরাক হোসেনের যে মেয়র, যেহেতু কোর্টের একটি রায় ছিল এবং সেই রায়টাকে আমিও স্বাগত জানাই। একজন প্রশাসকের থেকে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি, যদিও তিনি নির্বাচনটাকে বলছেন বিতর্কিত, কিন্তু তিনি বৈধ, সেটা যাই হোক, কিন্তু তিনি যেহেতু একজন জনপ্রতিনিধি, তাকে আমি সমর্থন করি। কিন্তু এইভাবে জোর জবরদস্তি করে চেয়ারে বসা, এটা কোনো সভ্য দেশের লক্ষণ না এবং সরকারও এটা সহ্য করছে। এটা তো পরিষ্কারভাবে এটা আপনার রাষ্ট্রবিরোধিতা একটি কাজ। তো সেই কয়টা করার পরও সে কিভাবে শান্তিতে ঘুমাচ্ছে, আর সরকারের ইমেজই বা কি, এটা আসলে সরকার আছে না নাই, এটা কিন্তু বোধগম্য না। অন্যদিকে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করবেন যে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, এই সারা কুক আপনার মির্জা ফখরুল ইসলাম সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং মূলত এখানে যে দেখাটা লন্ডন বৈঠককে কেন্দ্র করে, আসলে লন্ডন বৈঠক, ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক, এটা কিন্তু ব্রিটিশ হাইকমিশনারের, এটা কিন্তু ওরকম কোনো বিষয় না, অফিসিয়াল কোনো বিষয় না। মূলত তিনি যে মেসেজটি দিতে গিয়েছিলেন বিএনপিকে এবং ইতিমধ্যে সরকারকেও, সরকারের বিভিন্ন উচ্চপদস্থ অনেকের সঙ্গে বসেছেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বসেছেন এবং যুক্তরাজ্য কিন্তু তাদের যে অবস্থান সেটা ব্যক্ত করেছেন। এবং যেহেতু বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে একটি 1-to-1 বৈঠকে মিলিত হয়েছেন, যার কারণে বিএনপিকেও তারা সেই মেসেজটি দিতে গিয়েছে, মূলত অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং একটি সুষ্ঠু নির্বাচন, যেটাকে ব্রিটিশ সরকার তারা সমর্থন করে এবং তাদের এই যে সমর্থন পুনঃ ব্যক্ত করার জন্য
বিএনপিকে কিন্তু সেই মেসেজটি দেওয়া হয়েছে যে এইভাবে আমরা এইরকম একটি ইলেকশন মূলত আমরা চাই, এবং এর বাইরে যদি ইলেকশন বাংলাদেশে হয় সেটা কিন্তু ব্রিটিশ সরকারের আপনার মনোমত হবে না, এবং সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী যে সরকার আসবে তার কিন্তু সরকার পরিচালনা করতে গেলে ব্রিটিশ সরকারের সহায়তা থেকে সে বঞ্চিত হবে। তো এইটাই মূলত হচ্ছে মেসেজ, যেটা কিনা ওইখানে দিতে গিয়েছে। এটা আমাদের মিডিয়াতেও হয়তো আসবে না। আমির খসরু মাহমুদ সাহেব এবং ডক্টর মঈন খান, যে বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য, এদের কিছু কথার মধ্যে আপনারা পাবেন এই বিষয়টি। তো এই হলো আজকের বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।